কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? অন্যরা একটু রেসপন্স করেন। হ্যাঁ, ফাহিম, শোনা যাচ্ছে। সবাই কেমন আছেন? ফাহিম, কি অবস্থা? ফাহিমের, মেহেদি, তালহা, জুবায়ের, আসসালামু আলাইকুম আরাফাত। স্যার, কেমন আছেন স্যার? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইরফান। আপনাদের তো তাহলে এই সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেল। আহ, অন্য সেমিস্টার থেকে এই সেমিস্টারে হয়তো 15 দিন কম সময় পাবেন আপনারা। ঠিক আছে? আপনাদেরকে ওই যে পরের বার যে জিএসটি আসতেছে, যারা নতুন ব্যাচ আসতেছে, তাদের এবং আপনাদের জন্য একসাথে শুরু করা যায়, সেই কারণে আপনাদেরকে একটু মানে এই সেমিস্টারটাকে দেখা যাচ্ছে যে আগে 15 দিন পরে শেষ হতো, এবার দেখা যাচ্ছে 15 দিন হয়তো আগে শেষ হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। তো আজকে যেহেতু আপনাদের প্রথম ক্লাস, আমি আসলে আজকে তেমন কিছু পড়াবো না। আপনাদের কন্টেন্ট যেগুলো পড়াবো আমি ফার্স্ট টু লাস্ট সব আমি হয়তো আজকেও দিয়ে দিতে পারি। এই কোর্সটার নাম কি? এইটা আমি যে ভালো কোর্স হয়েছে স্যার, নিচ্ছি। আগে থেকে দিয়ে দিল স্যার। অপারেটিং হ্যাঁ, এটা আসলে সিস্টেম। কোর্স ওয়াইজ ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, অপারেটিং সিস্টেম, রাইট। আমি আপনাদের কোর্স কোড এবং কোর্স টাইটেলটা একটু শেয়ার করি, আপনারা একটু ওই গ্রুপের অ্যাডমিন কি ইরফান আছে? জি স্যার, আছি। গ্রুপের নামটা চেঞ্জ করে দিতে হবে, ওই যে যেটা অপারেটিং সিস্টেম আমি নাম দিয়েছি, কোর্স কোড কোলন তারপর হচ্ছে ওই কোর্সের নাম, এভাবে দিতে হবে। আহ, এভাবে। আপনারা তাহলে এখন 2 উঠে গেলেন নাকি? জি স্যার। দেখতে দেখতে 2 উঠে গেলেন। এরপরে একদম ইয়ে হবে যে ফাইনাল ইয়ারে চলে আসছেন নাকি? হুট করে আমরা ডিসকাস করতে করতে আমাদের ওই শুনবো আপনাদের কাছে, আবার আপনারা দেখবেন তখন ফাইনাল ইয়ার পাশ করে বেরিয়ে যাবেন। সময়টা এইভাবেই চলে যায় নাকি? জি আপনাদের স্যার, এই যে আমি এভাবে ইয়ে দেখতে দিছি দেখতে চার আপনাদেরকে। বছর শেষ হয়ে যাবে স্যার। হুম। যে আপনারা এই সেমিস্টার যে কোর্সগুলো পড়বেন, ঠিক আছে, এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেশনাল, তারপর অপারেটিং সিস্টেমের সেশনাল। আচ্ছা, আচ্ছা, এখানে হুম হুম আপনাদের ইয়ে নেই না? অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং কোথায় আছে? স্যার নেক্সট সেমিস্টার। ও, নেক্সট সেমিস্টার না? স্যার, এই সেমিস্টারে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং থাকলে ভালো হতো, তাহলে আমরা জাভার জ্ঞানটা ভালোভাবে ইউজ করতে পারতাম। না, জাভা প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই। অ্যান্ড্রয়েডটা আপনার সামনে যে আহ, করবেনই, সমস্যা কি? বরং সেটা ভালো হয়েছে।
অ্যান্ড্রয়েড অ্যান্ড ওয়েব প্রোগ্রামিং আছে তো এখানে। ডাটাবেজের ইয়েতে প্রজেক্ট দিতে পারেন আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করে, ঠিক আছে, কারণ এখানে দুইটা বিষয় আছে, এখানে ওয়েব প্রোগ্রামিং আছে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আছে। তো এখানে দুইটা জিনিস, এই দুইটা কোর্স সেপারেট সেপারেট হয়। এই দুইটা একসাথে করার কারণে ওই কোনোটাই ভালোভাবে হবে না, অ্যান্ড্রয়েড ভালো হবে না হবে ওয়েব। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট একটা কোর্স হয়। তো এই একটা কোর্সের মধ্যে অ্যান্ড্রয়েড ঢুকাই দিয়ে ঝামেলাটা পাকাই দিছে। অ্যান্ড্রয়েড তো পুরো একটা কোর্সেই লাগে, ঠিক আছে। অথবা অ্যান্ড্রয়েড হচ্ছে আপনার এটা এভাবে দেওয়া যায় না আসলে, প্রজেক্ট ডাটাবেজের প্রজেক্টের মধ্যেই দিয়ে দেওয়া যায় অ্যান্ড্রয়েড। আবার ডাটাবেজের প্রজেক্টের মধ্যে আবার ওয়েব কি বলে ওয়েবসাইটও আপনি ডেভেলপ করতে পারেন এখানে, অথবা এখানে একটা কাজ করা যেতে পারে। যে করাবে এটা, এটা তো সারস স্যার করাবে। ডাটাবেজ ম্যানেজমেন্টের মধ্যে করার সময় আপনারা একবারে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখে যাবেন এবং ওর সাথে ডাটাবেজ ইন্টিগ্রেট করবেন। আর পরের সেমিস্টারে শুধু অ্যান্ড্রয়েডই পড়বেন, ওয়েব আর পড়বেন না, ওয়েবটা বাদ দেবেন, ওয়েবের অংশটুকু অ্যাভয়েড করলেন, ঠিক আছে। অথবা কম পড়লেন, কম করে পড়লেন, যা ওখানে শিখছেন তা এখানে শিখলেন। এটা করলে দুইটা কোর্সকেই হচ্ছে সুন্দরভাবে কভার করা যাবে। আচ্ছা যাই হোক, এখন আমাদের যেটা আমরা হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যান্ড ইউনিক্স প্রোগ্রামিং, ঠিক আছে। তো এইটা এইটা পড়বেন, এর পাশাপাশি আপনাদের কি আছে, অ্যাপ্লাইড মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস রাজীব স্যার নিবে। আর টাইম সিরিজ এটাও রাজীব স্যার নিচ্ছেন, তাই না? আর হচ্ছে মনে হয় সেশনালটা মনে হয় আপনাদের অর্পা ম্যাডাম নিতে পারে, নিচে কিনা আমি জানি জি না, স্যার, ওটা সে অর্পা ম্যাম আজকে ইন্টিগ্রেট নিছে। করতেছে। হ্যাঁ আচ্ছা, আর এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যেটা, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে হচ্ছে আপনাদের এটা ম্যাথমেটিক্সের টিচার দিবে আপনি। এটা কে নিচ্ছে ইঞ্জিনিয়ারিং সুজন স্যার ম্যাথমেটিক্স? নিবে বলছে। সুজন স্যার, হ্যাঁ তাহলে সুজন সুজন স্যার স্যার। দিবে। হুম হুম। তো আপনাদের সানাউল্লাহ স্যার আগের সেমিস্টারে ক্লাস নিছিলেন, সানাউল্লাহ স্যার তো চলে যাচ্ছেন। সানাউল্লাহ স্যার হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে জয়েন করতেছেন আর কি। এটা আমাদের জন্য ভালো যে আমাদের একজন শিক্ষক আরো ভালো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আর আমাদের জন্য কষ্টের যে আমাদের একজন কলিগ চলে যাচ্ছে, আপনাদের একজন ভালো শিক্ষক সে হচ্ছে আহ, চলে যাচ্ছেন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটু মার্কিং সিস্টেমটা বলে রাখি এখন। আমাদের এই কোর্সে মানে আমাদের উচিত যে প্রত্যেকটা কোর্স যখন আমরা শুরু করব তখন আমরা হচ্ছে এর কিভাবে মার্কিং সিস্টেমটা হবে সেগুলো একটু আপনাদেরকে ডিসক্রাইব করে দেওয়া। তো আমি এবার থেকে যেটা প্ল্যান করছি যে ফার্স্ট ক্লাসে আমি আপনাদের আসলে মার্কিংটা নিয়ে ব্যাখ্যা করব, এবং আমি এই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, গ্রুপে দিয়ে পাঠাই, গ্রুপে দিয়ে দিবেন, সিআর শুধুমাত্র সিআর সুন্দরভাবে আমি এখন আলোচনা করার পর এটা সুন্দরভাবে গ্রুপে দিয়ে দিবেন, এটা আমারও মনে থাকে, ঠিক আছে, এবং আপনি সিআর জন্য আমাকে মনেও করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো হোয়াইট বোর্ডটা কই? এটা কোর্স ওয়াইজ ভ্যারি করতে পারে আসলে, এক একটা কোর্সে এক এক রকম হতে পারে। আপনি কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের মানে মিড এবং হচ্ছে ফাইনাল এটা নিয়ে কোনো ইয়া নাই, তারপর কি থাকবে, এটা এটার মতোই হবে। তো মিডে কত আপনাদের? স্যার 72, 70। 24%। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের ফাইনালে 108 108, নাকি? 36%। ফাইনালে ফাইনালে 108। আচ্ছা, তাহলে এই হয়ে গেল মোটামুটি আমাদের 180 মার্ক, সরি 180 মার্কের হিসাব কিতাব নাকি, তাই না? 180 আপনাদের। আর বাকি থেকে কতগুলো কত মার্কস, আর হচ্ছে আপনার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা, ঠিক আছে, সিএ তে আপনার 120 মার্ক থাকতেছে, আর সরি 90 মার্ক থাকতেছে। এই 90 মার্ক আপনাদের 3 ভাগে ভাগ করা থাকবে, ঠিক আছে।
আচ্ছা, 3 ভাগে ভাগ করা থাকবে, 2টা ক্লাস টেস্ট, CT1, CT2। এই 2টা ক্লাস টেস্ট আপনার নেওয়া হবে এবং 2টা সাবমিশন করা হবে। ঠিক আছে, এটা 30 মার্কের, এটা আরেকটা 30 মার্কের। স্যার এখানে কি একটা ফাইনালে আর একটা মিডে নিবেন? হ্যাঁ, একটা মিডের আগে একটা ফাইনালের আগে। ঠিক আছে, একটা মিডের আগে আগে, একটা ফাইনালের আগে আগে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনও দিতে পারি অথবা অ্যাসাইনমেন্ট। স্যার অ্যাসাইনমেন্টই ভালো হয়। প্রেজেন্টেশন দিতে পারি আছে, কারণ আপনাদের প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু ডেভেলপ হচ্ছে না, আপনাদের কিছু জি স্যার, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের প্রয়োজন মনে বোধ করতেছি। প্রেজেন্টেশন এখন আপনাদের একটু প্রেজেন্টেশনের দিকে যেতে হবে। তো এরকম হতে পারে যে বিভিন্ন টপিক ওয়াইজ আমি হচ্ছে দিয়ে দিলাম, এটার উপর আপনারা প্রেজেন্টেশন দিলেন, এটা হতে পারে। এখন প্রেজেন্টেশন যদি হয় সেটাই হচ্ছে আপনাদের আর 30 মার্কস। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের মার্কিং ক্রাইটেরিয়া, এরকম ভাবে হবে। এর পাশাপাশি আর 30 মার্ক আছে আপনাদের অ্যাটেন্ডেন্স এবং পারফরমেন্স। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আপনাদের 20 মার্ক, অ্যাটেন্ডেন্স আপনাদের 20 মার্ক, আর পারফরমেন্স আপনাদের 10 মার্ক। প্লাস পারফরমেন্সে 10 মার্ক। আচ্ছা। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স আপনাদের আহ, এই 2টা জিনিস, অ্যাটেন্ডেন্সটা তো এটা ক্লিয়ার করার কোনো কিছু নাই। ঠিক আছে, পারফরমেন্স ক্লিয়ার করার বিষয় আছে। এই পারফরমেন্সটা মানে এইটা ডিপেন্ড করবে, যে কোর্স আমার থাকবে, এটা এটা সব সময় আমি এটা বারবার বলবো না, এটা জাস্ট একটু মাথায় রাখেন। পারফরমেন্সটা মানে এইটা ডিপেন্ডস অন হচ্ছে আপনার আহ, মানে ল্যাব অ্যাক্টিভিটি। ঠিক আছে, আপনি ল্যাব অ্যাক্টিভিটি গুলা কেমন করতেছেন সেটা একটা মেজার। এটা সবার ক্ষেত্রে থাকবে না, কিন্তু আমার ক্ষেত্রে এটা থাকবে, কারণ আমি চাই যে আপনার ল্যাবে ভালো করেন সবসময়। ল্যাব অ্যাক্টিভিটি, ধরেন একজন ল্যাবে আহ ধরেন 80 পাইছে, A+ পাইছে, ঠিক আছে, এবং একজন পাইছে 90, তাহলে অবশ্যই পারফরমেন্স আমি ওইখানে ল্যাবের পারফরমেন্সটাকে মানে ওই ল্যাবের যে ভালো করছে সে পারফরমেন্সে সে এখানে প্রিভিলেজ পাবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, এইটা একটা ক্রাইটেরিয়া। স্যার 20 এখনো শেষ হয় এর নাই, উপরে আরো যদি আমি ক্রাইটেরিয়া। 5-7 মার্ক পাই তাহলে আমার এটা এই দিকে যোগ হবে? বুঝি না, আবার বলেন। মানে স্যার 80 মার্কে হলে তো ল্যাবে A+ হয়ে যায়, তো 80-র উপরে যদি আমি 85-87 পাই তাহলে ওই 7 মার্ক আমার এদিকে পারফরমেন্সের উপর ইফেক্ট না রাখবে। না না, ওরকম ওরকম না, ওরকম না যে দেখেন, যদি আপনি 80 87 পান, অন্য কেউ যদি আপনার ধরেন যে 70 70 পেলো, তো তাকে কিভাবে মার্কিং? ওরকম না, ওটা বলিনি। আমি বলছি ওখানে আপনি যত ভালো করবেন, এখানে পারফরমেন্স আপনার একটা মেজারমেন্ট, আপনার ওইটার কিছু পার্সেন্ট আপনি এখানে পাবেন। ওখান জি থেকে কোনো মার্ক কাটা হবে না, ওই মার্ক ওখানে যা পাইছেন তাই। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, যেভাবে মার্কিংটা করা হয় অথবা আমি করব সেটার কথা আমি বলতেছি। মানে ল্যাব অ্যাক্টিভিটি আপনি ভালো করলে আপনি এখানেও ভালো হবে, ভালো করবেন, এটা আমি আর এটাই বলতেছি। ঠিক আছে, আপনাদের তো এইটা তো আসলে 300 মার্কের আপনাদের হিসাব কিতাব, এখানে 2 মার্ক কিংবা 3 মার্ক আসলে অনেক বেশি ইফেক্ট ফেলে না। ঠিক আছে, অথবা 2 3 অনেক কম আসলে, আসলে 3 মিনস 1, 100 100 মার্কের, আপনাদের 3 মানে ওখানের 1, আপনাদের 9 মানে মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3% নাকি? স্যার জি স্যার। স্যার এখানে কি আপনি যে ল্যাবের আচ্ছা, মধ্যে এবার আসেন, এক্সাম নেন স্যার, ল্যাবের একটা এটাও গেল। এখানে ইনক্লুড হবে? হ্যাঁ, ওই ল্যাবের এক্সাম গুলার মানে ল্যাবের ফাইনাল মার্কিংটার কথা বলতেছি। ল্যাবে আপনাদের মিডের আগে একটা ল্যাব টেস্ট নিলাম,
ওই ল্যাব টেস্টের পারফরমেন্স এইটার কিছু অংশ নির্ভর করবে। ধরেন ওই ল্যাব টেস্টের পারফরমেন্সের উপর বেস করে এই পারফরমেন্সের ধরেন যে 40% কিংবা 50% মার্ক নির্ধারণ হবে। আমি 100% মার্ক তো নির্ধারণ করতেছি না। আচ্ছা, আর পারফরমেন্স কিছুর উপর ডিপেন্ড করবে, আপনার ক্লাসের মানে জেন্টাল পারফরমেন্স, আপনার ক্লাসের অ্যাক্টিভিটি, আপনার ক্লাসের হচ্ছে আপনি কতটুকু রেসপন্স করতেছেন, আপনি কতটা ম্যানার আপনি এখানে দেখাচ্ছেন, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করবে। সেটার উপরে আপনার কতটুকু ডিপেন্ড করবে, ওটার উপর ডিপেন্ড করবে আপনার 50 থেকে কি 100% পর্যন্ত। তাহলে আমি দুইটা জিনিস বলছি এখানে, ক্লাসের হচ্ছে পারফরমেন্স, ক্লাসে কতটুকু আপনি কি ম্যানার্ড ওয়েতে আছেন, কতটুকু আপনি টাইম মেনটেন করতেছেন, কতটুকু আপনি হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতে মানে রেগুলারলি আপনি হচ্ছে ক্লাসে আসেন, ঠিক আছে, যদিও রেগুলারিটি এখানে মেনটেন করা হচ্ছে, এবং ল্যাবে কতটুকু আপনি হচ্ছে ভালো করতেছেন। তো এই জিনিস দুইটার উপরে আপনার এই পারফরমেন্সটা মেজার হবে। ওকে, এখানে আমি 50 থেকে 100% বলছি, তার মানে আপনার ক্লাসের পারফরমেন্স অনেক সময় আপনার ল্যাব অ্যাক্টিভিটিকে বায়াস্ট করতে পারে, বাইপাস করতে পারে। আপনি ক্লাসে ভালো পারফর্ম করলেন, আপনার ল্যাব অ্যাক্টিভিটি আমার দেখার দরকার হলো না, আপনি এখানে ফুল মার্কস পেলেন, ঠিক আছে। তো কিছু মার্ক বলতে পারেন যে হাতে থাকলো, যেটা কিনা আপনাকে 10-এ 10 দেওয়া যাচ্ছে, আবার 10-এ 8ও দেওয়া যাচ্ছে, ঠিক আছে। তো ইট উইল ডিপেন্ড অন দ্য কোর্স টিচার। ক্লাস টেস্ট আপনার উপর ডিপেন্ড করতেছে, ক্লাস টেস্ট 2 আপনার উপর ডিপেন্ড করতেছে, প্রেজেন্টেশন আপনার উপর ডিপেন্ড করতেছে, অ্যাটেন্ডেন্স আপনার উপর ডিপেন্ড করতেছে, মিড আপনার উপর, ফাইনাল আপনার উপরে। এই সব কিছু আপনার উপরে ডিপেন্ড করে, আপনি যা করবেন তাই হবে। আচ্ছা, এবার এটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কিসে দিবেন, অথবা হ্যাঁ, এটা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিলে, যে নতুন যে গ্রুপটা আপনাদের, এই নতুন গ্রুপ না, আমার পুরোনো গ্রুপেরই তো নাম চেঞ্জ হচ্ছে খালি। স্যার, বলেন। এটা তো থিওরির জন্য গেল, আমাদের যদি ল্যাব নিয়ে একটু বলে দিতেন। মানে নিয়মিত ল্যাব এইটা কি টেস্টের দেওয়া উপরে হয়েছে? নাম্বার, নিয়মিত ল্যাব টেস্টের উপরে নাম্বার থাকবে না ল্যাব টেস্টে কতটুকু থাকবে? হুম, এইটা একটু আগে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেন, তারপর এটা নিয়ে কথা বলবো। এটা একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন, তারপর আমরা এর পরের দেওয়া হয়েছে টপিকগুলো স্যার। কথা। আচ্ছা, গুড। আচ্ছা, এবার আসেন, এটা তো আমার কথা বললাম, এবার আপনাদের মধ্যে থেকে দুইজন আমাকে একটু বলবেন যে আপনাদের এক্সপেকটেশন কি। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি একটু মতামত নিব, আপনারা কি চাচ্ছেন, কি চান, আপনাদের কোর্সের এক্সপেকটেশন, কোর্স নিয়ে এক্সপেকটেশন। স্যার, থিওরি সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, থিওরি এভাবে গেলে হুম, আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ভালো হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, রায়হান সুন্দরভাবে কথা বলছেন, এবার আরো একজন বলুন, আপনাদের মধ্যে থেকে আরো একজন একটু কথা বলুন। স্যার প্রতি উইকে যদি স্যার একটা 20 মিনিটের স্যার একটা যদি স্যার ওই জ্ঞান নিয়ে ফেলা হয়, কুইজ নেওয়া হয়, পরবর্তী স্যার লাস্টে গিয়ে 100 মার্কের 80 মার্কের এরকম নেওয়া, মানে না নিতে, মানে নেওয়া সম্ভব হবে না, এরকম নিতে হবে না। তারিফ, আমি না কথাটা একটু প্রথম থেকে মিস করে ফেলছি নেটওয়ার্ক সমস্যার কারণে, আবার একটু বলেন তো। আমাদের যদি স্যার প্রতি সপ্তাহে একটা 10 মিনিট অথবা 20 মিনিটের যদি স্যার মানে লাস্ট উইকে যা পড়াইছে ওইটা নিয়ে যদি স্যার একটা কুইজ নিয়ে ফেলেন, মানে 10 মার্কের, 15 মার্কের, 20 মার্কের ওরকম করে, তাহলে মানে গত হুম, সেমিস্টারের মতন একসাথে 80 মার্ক, 100 মার্ক ওরকম, মানে শেষে গিয়ে মানে কম টাইমের মধ্যে আর অত বেশি মার্কের আমাদের আর কুইজ দেওয়া লাগবে না, এটা বলতেছি। হুম, হুম। আচ্ছা, আমি বলি, তারিফ খুব সুন্দর একটা কথা বলছেন, ঠিক আছে, ধন্যবাদ তারিফকে। হ্যাঁ, যদি প্রতি সপ্তাহে তো আপনাদের এখানে যেটা বললেন আপনি, প্রতি সপ্তাহে আমাদের মিডের আগে একটা ক্লাস টেস্ট নেব, আর মিডের পরে একটা ক্লাস টেস্ট, আমার কথা বলছেন।
আর ক্লাস টেস্টটা আপনাকে রিটেন দিতে হবে, আপনাকে লিখে খাতায় লিখে দিতে হবে। তো ওখানে যদি আমি প্রতি সপ্তাহে নেই তাহলে আমার 10 মার্ক 10 মার্কে করে নিতে হবে। আর 10 মার্ক 10 মার্ক করে দিলে যেটা হবে, 10 মার্কের কন্টেন্ট তো অনেক ছোট, ওইটুক তো আপনাকে পরীক্ষা নেওয়া যাচ্ছে না, কম হয়ে যায় না? এই কারণে 30 মার্কের স্যার ক্লাস টেস্ট হবে। স্যার ওইটা তো স্যার মানে ওই এক সপ্তাহে যে 2 ক্লাসে যা পড়ানো হবে ওইটা নিয়ে, মানে এটা 15 মার্কের 10 মার্কের এরকম। মানে এক সপ্তাহে যা পড়ানো হলো অথবা 2 সপ্তাহে যেটা পড়ানো হলো সেটার উপরে আমি 15 মার্কের একটা কুইজ ক্লাস টেস্ট নিব, তাই তো? স্যার জি স্যার। মানে আসলে মিডের আগে তো আমরা বেশি উইক পাই না, টোটাল আপনার 13 উইক। আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে মিড এসে যায় কত, 14 উইক। 7 উইকে আসে হচ্ছে আপনার মিড। তো সপ্তম উইকে যদি আপনার মিড আসে, তাহলে আমরা তো এমনিতেই 4 উইক পরেই পরীক্ষা নেব ক্লাস টেস্ট। আমার কথা বুঝছেন? আপনি যেটা বলতেছেন এটাকে যদি আমি 2 ধাপে ভাগ করি তাহলে আপনার ক্লাস টেস্ট হয়ে যাবে। এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ক্লাস টেস্টকে আমি 2 ভাগে ভাগ করলাম। এটা হয়ে গেলো 15, এটা হয়ে গেলো 15, এটা হয়ে গেলো 15, এটা 15। ধরেন রাকিব ধরেন যে এই দিন অনুপস্থিত ছিল, ঠিক আছে? আবার রাকিব কোনো কারণে এই দিন অনুপস্থিত ছিল, তাহলে কিন্তু ওর গেল 15 মার্ক 15 মার্ক। ওই 4 দিন উপস্থিত থাকা কিন্তু অনেক সময় টাফ হয়ে যায়। 4টাতে আপনি উপস্থিত আছেন, কোনোভাবে এই 4টা যখন হবে তখন কোনো না কোনো ভাবে আপনার একটা মিস হয়ে যাবে। ওটা অনেকেরই মিস হতে পারে, অথবা 2টা মিস হইতে পারে, ঠিক আছে? তো এইটা একটা প্রবলেম। স্যার এরকম করা যায় কি যে একটা সিটি থাকলো, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আর একটা প্রেজেন্টেশন, তাহলে সবগুলাই আমাদের প্র্যাকটিস হলো। না না না, দুইটা দুইটা সিটি মিনিমাম, 2টা সিটি, ঠিক আছে? 2টা সিটি, স্যার নাইলে একটা দুইয়ের অ্যাসাইনমেন্ট একটা অধিক সিটি প্রেজেন্টেশন। নিয়ে বেস্ট টু কাউন্ট করলে কেমন হয় স্যার? না, দুইয়ের অধিক সিটি নিয়ে যদি আমি বেস্ট ওয়ান কাউন্ট করি, ওইটা একটু প্রাইভেট ইউনিভার্সিটির নিয়ম হয়ে যায়। এটা ওইটা ওভাবে আর কি আপনাদেরকে ট্রিট করলে আসলে আমরা দুর্বল জনশক্তি তৈরি করবো এখান থেকে। আপনারা কি চান যে আমরা একটা দুর্বল জনশক্তি তৈরি করি আমাদের ডিপার্টমেন্ট থেকে, অথবা এমন না কিছু স্যার। করি যেখানে আপনার আপনি বিশ্বাস করেন, আমাকে এই প্রশ্নটা কে করলো? যে প্রশ্ন করছে স্যার তাকে আমি অসংখ্য বনি। ধন্যবাদ যে আপনি এই প্রশ্নগুলো করতেছেন। বনি, বনি আমি আপনাকে বলি, বিশ্বাস করেন আমি কুয়েটে হচ্ছে 1 বছর টিএ হিসেবে ছিলাম। ওদের প্রোগ্রামিং স্কিল আর আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামিং স্কিল অনেক পার্থক্য, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ওরা যখন টাইপ মানে ওরা যখন প্রোগ্রাম করে তখন ওদেরকে বোঝা যায় যে ওরা প্রোগ্রাম করতেছে, ঠিক আছে? আপনাদের কি, আমরা কিন্তু বিশেষায়িত ইউনিভার্সিটি হইলেও আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির মধ্যে পড়ছি। আমরা কিন্তু সেভাবে নিজেদের স্কিল তৈরি করা উচিত। আমার ল্যাব, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ল্যাবগুলা একটু অন্যভাবে দেখা হয়, ঠিক আছে? এই যে ক্লাস টেস্ট এগুলোতে বেস্ট ওয়ান এইভাবে হয় না। বেস্ট ওয়ান দিলে যেটা হবে যে আপনি ধরেন একটাই পাইলেন 0 আর একটাই পাইলেন 20, তাহলে 20 হয়ে গেল। এইসব জায়গায় হ্যাঁ, এটা বলতে পারেন স্যার অ্যাভারেজ করা যায় কিনা। এটা করা যেতে পারে, অ্যাভারেজ করা যেতে পারে। এই দুইটাকে নিয়ে আমি অ্যাভারেজ করে অ্যাভারেজের মার্ক দিলাম, এটা করা যায়। কিন্তু আমি যখন, আমার এখানে ক্রাইটেরিয়া যখন 2টা ক্লাস টেস্ট, তখন আমি এখান থেকে 2টা থেকে আমি বেস্ট ওয়ান নিয়ে আমি 2টার মার্ক ট্রাই করবো, এটাই ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? ওকে। তার মানে এখন আমাদের আচ্ছা, লাস্ট কি হলো স্যার, রেজুলেশন? লাস্ট এটা যেটা আমি যে আপনাদেরকে দিয়েছি, ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2, প্রেজেন্টেশন এবং অথবা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আবার অ্যাটেন্ডেন্সে হচ্ছে 20, আর আর পারফরমেন্সে হচ্ছে 10। আর পারফরমেন্সটা আসবে আপনাদের ল্যাব অ্যাক্টিভিটি এবং ক্লাসের হচ্ছে পারফরমেন্স, ক্লাসে যেমন পারফর্ম করতেছেন, ক্লাসের ম্যানার, ক্লাসে দেখা যাচ্ছে যে আপনার কতটুকু আপনি এটিকেট ফলো করতেছেন, এবার আপনি কতটুকু হচ্ছে ইথিক্যালি ঠিক আছেন। ইথিক্যালি ঠিক বলতে, ইথিক্যালি ঠিক বলতে এই যে যেমন আপনি অ্যাসাইনমেন্ট করছেন, অ্যাসাইনমেন্ট করছেন আপনি আপনার বন্ধুটা কপি পেস্ট করে দিয়েছেন, ওটার ইফেক্ট এখানে পড়বে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনাদের আর কোনো মতামত আছে? দিয়া, দিয়া রয়? No, sir. আচ্ছা।
তাহলে এগুলা মোটামুটি হচ্ছে আপনাদের থিওরির জন্য নাকি? জি আচ্ছা, এবার আসেন ল্যাবে। ঠিক আছে, ল্যাবে আমাদের কি কি থাকে? সিএ থাকে, তাই না? মিড থাকে, ফাইনাল থাকে। ঠিক আছে, মিড ফাইনাল। অ্যাটেন্ডেন্স, আচ্ছা ল্যাবের অ্যাটেন্ডেন্স আমি হচ্ছে ওভারলুক করলাম। ল্যাবের অ্যাটেন্ডেন্স আমি ওভারলুক করতে চাই। ল্যাবের অ্যাটেন্ডেন্স বলে কোনো কিছু নাই। ঠিক আছে, ল্যাবে অ্যাটেন্ডেন্স বলে কোনো কিছু নাই, ধরে নেন সবাই 10-এ 10। ওকে, এই জায়গাটা ফোকাস দেন। এই জায়গায় আমাদের আসে কত? 90। 90%। এই 90%কে আমরা 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, 3টা টেস্টে ভাগ করব। একটা হচ্ছে, শোনেন আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু এই কোর্সের জন্য, অন্য কোর্সের জন্য না। মানে অন্য কোর্স কিন্তু আমি যখন নিব তখন সেটার জন্য আলাদা একটা আপনাদের রোডম্যাপ, এরকম রোডম্যাপ ক্লাস ক্লাস শুরুতে দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এই কোর্সে, অপারেটিং সিস্টেমটা যেমনটা প্রায়োরিটি বহন করে অথবা যেটা এর ওয়েট যতটুকু সেই অনুযায়ী এইটা বানানো আমি দিচ্ছি। যখন আরো প্রোগ্রামিং, যেগুলোতে অনেক বেশি হচ্ছে প্রোগ্রামিং করতে হয়, প্রোগ্রামিং স্কিল থাকা লাগে, এরকম কোর্স যদি আমি ভবিষ্যতে নেই, সেক্ষেত্রে আপনাদের এইগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলো তখন চেঞ্জ হবে। তখন দেখা যাচ্ছে এমন হতে পারে যে আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে টেস্ট নিলাম, সেটা হতে পারে। ঠিক আছে, তো সি এর জন্য একটা টেস্ট নিব আমি। টেস্ট 1, মিডের জন্য টেস্ট 2, আর এটার জন্য ফাইনালের জন্য টেস্ট। ঠিক আছে, 3টা টেস্ট হবে আপনার। এই 3টার উপর বেস করে আপনার ফাইনাল মার্কস ডিসাইড হবে। আপনাদের এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্ট থাকতে পারে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টও থাকতে পারে। তো এইটা খুবই সিম্পল, এটা নিয়ে আর আমার মনে হয় কোনো ইয়ে না করা ভালো। এটা অত বেশি একটা ইয়ে না, তো কমপ্লেক্স কিছু না যেটা নিয়ে অনেক আলোচনা করতে হবে। এসে, যেহেতু আপনারা জানেন, আর অপারেটিং সিস্টেম কোর্সটা সহজ। ঠিক আছে, অত বেশি কঠিন না। ও আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আপনাদের এর পাশাপাশি অ্যাসাইনমেন্ট, ও আচ্ছা সিএটাকে, সিএ রিপ্লেস হয়ে অথবা সি এর পাশাপাশি এই সি এর মার্কটা আপনাদের অ্যাসাইনমেন্ট অথবা ভাইবা, এই দুইটার উপর ডিপেন্ড করতে পারে এই সি এর মার্কটা। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অথবা ভাইবা, এটার উপর ডিপেন্ড করতে পারে। তা আমাদের না প্রেজেন্টেশন ছিল? এটা তো থিওরিতে, এটা ল্যাব, ল্যাবটা লিখবো ল্যাবের ক্ষেত্রে। ল্যাবে তো আচ্ছা স্যার। প্রেজেন্টেশন দেবো না। জি স্যার। ঠিক আছে, ল্যাবে প্রেজেন্টেশন নাই, ল্যাবে হচ্ছে ওই যে ভাইবা দিবেন অথবা অ্যাসাইনমেন্ট দিবেন, এভাবে। তাহলে সি এমন হতে পারে, সি আপনার ক্লাস টেস্টও নিলাম, সরি ক্লাস টেস্ট বলতেছি, ল্যাব টেস্টও নিলাম, আবার দেখা যাচ্ছে যে ভাইবাও, ওইটাও এর সাথে ইনক্লুড হলো। ঠিক আছে, অথবা শুধু ভাইবা নিলাম, এই টেস্ট নিলাম না, টেস্ট 2 নিলাম। ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, এবার বলেন, কারো কোনো মতামত আছে? কারো কোনো কিছু বলার? স্যার, সি এর মধ্যে যদি টেস্ট না রেখে অ্যাসাইনমেন্ট পাইবা আর প্রেজেন্টের উপরে দেওয়া হতো তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, এইটা আপনাদের তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আপনাদের ভাইবা দেওয়া দেওয়া নেই। এইটা আমি এই জন্য দিলাম যে অনেক সময় তো আমাদের ছোট ছোট টেস্ট নিতেই হয়, কাজ দিয়ে দিই, কাজ থেকে দেখতে হয়, তো এই কারণে আমি এটাকে দিলাম। ঠিক আছে, এর থাকুক, এভাবে থাকুক। টেস্ট দেখা যাচ্ছে যে টুকটাক অনেক সময় নেওয়া হয়, তো তাহলে এই ভাইবাটা, এখানে সে সমস্যা যেটা সেটা আমি আপনাকে বলি। এই ভাইবা
নিলে ভাইবা একেবারে একদম শেষ দিন নিতে হয়। আর এই টেস্ট থাকলে যেটা হয়, আপনাদের এই মার্কিং সিস্টেম একটু ঝামেলা আছে। সেটা মার্কিং সিস্টেমে মানে মানে যে সিস্টেম আমাদেরকে দিছে, এটা একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউস অ্যাসেসমেন্ট সাবমিট করে একটা ডেডলাইন দিয়ে দেয়। কিন্তু ওই কন্টিনিউস অ্যাসেসমেন্ট আপনাদেরকে দিতে গেলে আমার মনে হয় ল্যাবের ক্ষেত্রে একেবারে ফাইনাল ডে পর্যন্ত আমাদের দেখা উচিত। ঠিক আছে, কারণ অনেকে ওই মিড টার্ম পর্যন্ত ভালো পারফর্ম করি নাই, কিন্তু পরে যে ভালো পারফর্ম করতেও পারে, তো সেক্ষেত্রে তার কন্টিনিউস অ্যাসেসমেন্টের মার্ক বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা তারা কিন্তু বোঝে না। তারা বলে যে মিড টার্মের আগে প্রোভাইড করে। মিড টার্মের আগে যদি আমরা দিয়ে দেই অথবা মিড টার্ম পরপরই দিয়ে দিই, ল্যাব ফাইনালে যে আপনার কন্টিনিউস অ্যাসেসমেন্টকে আমার ইনক্রিজ কিংবা মানে ওইটাকে আমার আপডেট করার কোনো উপায় থাকে না। তো এইখানেও কিছু রকমের ঝামেলা আছে। ঠিক আছে, তো যাই হোক, এখন ওটা আহ, আপনাদের চিন্তা করতে হবে না। তো এরকম থাকবে আর কি, আপনাদের দুইটা টেস্ট থাকলো। আর দেখা যাচ্ছে যে আমরা ক্লাসে এরকম হচ্ছে ক্লাস টেস্ট, কি বলে ওটাকে, যে আহ, ছোট ছোট টেস্ট হয়তো নিতে পারি আর কি, ওগুলো করে সিএ তে আপনারা ইনক্লুড হলো। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, তাহলে তাহলে এইটা তো বুঝতে পারলেন, এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। শেয়ার কি অফ হয়েছে? স্যার হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে ইরফান, একটু আজকে যারা যারা আছে একটু অ্যাটেন্ডেন্সটা দেন। জি স্যার। আচ্ছা, স্যার আর আমি আপনাকে একটা ইয়ে রিকোয়েস্ট করি। করেছিল। হ্যাঁ বলেন। স্যার আজকে থেকে তো আমাদের প্রথম ক্লাস শুরু হইলো, আজকে যদি সিআর চেঞ্জ করে দিতেন পরে তো আবার প্রবলেম হবে তখন। ফিজিক্যাল ক্লাসে আমি চেঞ্জ করবো, আজকে না। ফিজিক্যাল ওকে। ক্লাস আসুক, ভোটের পরে, তারপরে। আগে আগে আপনারা এমনি ভোটটা দিয়ে দেন, তারপর আপনাদের ভোট হবে। ঠিক আছে, আপনারা আপনাদের ওই যে মার্কাগুলো রেডি করেন। ঠিক আছে, কে কোন মার্কে দাঁড়াইতে চান। ঠিক আছে। স্যার আমরা এই তো কে সিআর কে চেঞ্জ চাই না। হ্যাঁ, আমরা তো স্যার সিআর চেঞ্জ সিআর চাই না। চাই না স্যার। সিআর চেঞ্জ চান না? না স্যার। না শোনেন, আমি বলি। আমার কথা বুঝেন। আমি জানি যে এই যে দিয়া, তারপর ইরফান, এরা তো অনেক কষ্ট করছে। এবং আমিও চাই না যে ইরফান এবং দিয়া চেঞ্জ হোক, এরা এরা মানে না থাকুক, এটা তো আমিও চাই না। আমিও চাই যে ওরা দুজন থাকুক। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয়, আমরা তো একটা নিয়মের মধ্যে থেকে আছি। যেমন দেখেন, অর্পা ম্যাডাম যতই ভালো দায়িত্ব পালন করুক, একটা মেয়াদ থাকে, চেয়ারম্যান একটা মেয়াদ থাকে। ওই মেয়াদ শেষে কিন্তু তাকে কিন্তু চলে যেতে হবে, তখন আরেকজন আসবে। তারপর ধরেন যে আরেকজন, যে সে যতই ভালো দায়িত্ব পালন করুক না কেন, তখন কিন্তু তারও চলে যেতে হবে। ভিসি যতই ভালো দায়িত্ব পালন করুক না কেন, তাকেও 4 বছর পরে চলে যেতে হবে। তো সবকিছু একটা নিয়ম থাকে, আমরা সুতরাং আমরা নিয়মগুলোকে মেনে নিব। ঠিক আছে, ওটার জন্য আমাদের যতই কষ্ট হোক না কেন। ঠিক আছে, তো সুতরাং আমরা যেটা প্ল্যান করছি, এটা আমরা প্রতি বছর এক একজনকে দায়িত্ব দিব। ঠিক আছে, প্রতি বছর এক একজনকে দায়িত্ব দিব, এবং তারা যেন হচ্ছে ওই দায়িত্বটাকে পালন করে সুন্দরভাবে। এবং তার পরবর্তী বছর আবার আরেকজনকে, এরকম হলে যেটা হবে যে আপনারা সিভিতে যখন ভবিষ্যতে যখন আপনারা পাশ করে বের হয়ে যাবেন, তখন আপনার কিন্তু লেখার মতো কিছু থাকবে না ইনস্ট্যান্ট জবের জন্য। বেরোনোর সাথে তখন দেখবেন যে আপনার সিভিটা অনেক খালি খালি দেখা যাচ্ছে। যখন আপনি দেখাবেন যে না, আপনি সিআর ছিলেন, তখন আপনার মধ্যে লিডিং ক্যাপাবিলিটি কিন্তু গ্রো হলো। দেখবেন যারা সিআর থাকবে কিংবা সিআর ছিল, তারা কিন্তু নেতৃত্ব দেওয়ার প্রবণতা তাদের মধ্যে বেশি হলো। ধরেন 4 বছর যদি দুইজন সিআর থাকে, তাহলে আমি আমার এই ব্যাচের মধ্যে দুইজনকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিলাম। কিন্তু যদি আমি 4বার করি, তাহলে আমি কিন্তু 8জনকে সুযোগ করে দিলাম। তাহলে এখন বলেন কোনটা ভালো উপায়? ঠিক আছে, তো নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনাদের দেখা যাচ্ছে তখন 8জনের মধ্যে গ্রো হবে। তো আমার মনে হয় সেটা ভালো না, নাকি? এবার আপনারা বলেন। জি স্যার। আপনাদের সবাই মিলেই দায়িত্ব পালন করবেন। ঠিক আছে, তো এখন আপনারা এই যারা মানে যে দুইজন হতে চান সিয়ার, তারা দুইজন হচ্ছে এখন তার মধ্যে সে দুইজন না, সিভিতে মানে চুজ আপনার করবো যারা যারা কিভাবে? সিয়া ছিলাম। এটা আমি বলি আপনাকে যে ওই যারা, বুঝিনি আবার কি বললেন? আর রাইয়ান। সিভিতে প্রুফ করবো কিভাবে যে আমি
প্রুফ না, স্টুডেন্ট থাকাকালীন সিভিতে সিআর লিখে না, ছিলেন। সিভিতে লিখতে আপনি যে যে 1 বছর সিআর ছিলেন, আপনি এই সময় থেকে এই সময় পর্যন্ত সিআর ছিলেন, তো তখন আপনাকে কিন্তু একটা কোম্পানি যখন নিবে তখন দেখবে যে, না এনদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্যাপাবিলিটি আছে। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তো আপনার একটা জিনিস অ্যাড হলো, বুঝছেন রায়হান? আপনি জি এক্সট্রা স্যার। কারিকুলার এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, আরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমাদের দেশে দেখা হয় না, স্যার বাইরের দেশে আমি কি না তো পরিমাণ দেখা স্যার, হয় জানেন? হ্যাঁ, স্যার আমি না, বুঝি। রায়ান। ও, হ্যাঁ হ্যাঁ, ওই তো রায়ান, আমি দুজনের নাম তো একইভাবে উচ্চারণ করে ফেলি, ঠিক আছে? তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা আমাদের দেশে অত ভালোভাবে দেখা হয় না, কিন্তু বিদেশে যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে ওরা খুব মানে এগুলাকে খুব ভালোভাবে দেখে। আসলে মুখ খালি বললাম ভালোভাবে দেখে সেটা কিন্তু আসলে বেস্ট এক্সাম্পল না, আসলে ওরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর উপর একটা মার্ক রাখে। আপনাকে স্কলারশিপ দিবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে 20 মার্ক, সিজিপিএ রেজাল্ট, তারপর হচ্ছে আপনার কেমন আপনি ভাইবা দিয়েছেন সেটার উপরে এত মার্ক, তারপর আপনি হচ্ছে মাস্টার্সে কত পাইছেন, কত কেমন রেজাল্ট সেটা এত মার্ক, ঠিক আছে? আপনি কোনো অ্যাওয়ার্ড পাইছেন কিনা সেটা এত মার্ক, এই এই যে যে জিনিসগুলা প্রত্যেকটা মার্ক থাকে। অনেকে আছে 3 পয়েন্ট মানে 2.9 2.8 নিয়ে হচ্ছে সে স্কলারশিপ পেয়ে গেছে। কেন? এত খারাপ রেজাল্ট করে সে কিভাবে স্কলারশিপ পেলো? তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ভালো ছিল, তা সে কিন্তু অন্যদিকে অ্যাক্টিভ ছিল, সে কিন্তু সে শুধুমাত্র রেজাল্ট, তার যে রেজাল্ট কম কিন্তু সে কিন্তু পার্সন হিসাবে কিন্তু সে স্কিলফুল। তো যে স্কিলফুল সে কিন্তু কোনোদিন তাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সেজন্য আমি আপনাদেরকে বলি যে আপনি স্কিল গ্রো করেন, আপনারা এত অন্যদিকে ফোকাস না করে এখন থেকে এক একটা নিজের স্কিল গ্রো করেন। আর স্যার কি একটা একটা কোশ্চেন ছিল। বলতেছিলাম ভুলে গেলাম আর কি। হ্যাঁ বলেন। উম, স্যার ওই যে গ্রুপ করা হয়েছিল ফ্রিল্যান্সিং এর জন্য, সাদমানেরা মানে কয়েকটা গ্রুপ করা হয়েছিল, প্রথম গ্রুপ কাজ করতেছিল আপনাদের সাথে, তো দ্বিতীয় গ্রুপ আমরা কবে থেকে শুরু করবো আর কি? হ্যাঁ, ওই প্রথম গ্রুপের সাথে আমার আর বসাই হয়নি, তারপর থেকে চলে গেলাম আমি ট্রেনিং এ, এই 4 মাস ট্রেনিং ট্রেনিং করে এসে এখন এখনো তাদের সাথে বসা হয়নি আমার, যে পরিমাণে আমি ব্যস্ত ছিলাম। ঠিক আছে, তা আপনাদের যে এখন সেমিস্টার শুরু হয়েছে, এখন আমি ফাঁকা সময় পাইছি, আমি মনে করছি যে আসলে গ্রুপ তৈরি করা, ফর্ম করা হয়েছে, আমাদের আসলে কাজ করা হয়নি। তো আসলে আমি এখন যেটা করব, প্যারালালি আমি সবগুলো গ্রুপের সাথে কাজ করব, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি একটা প্ল্যান রেডি করি, তারপর আমি আপনাদের সাথে বসবো আবার, ঠিক আছে? আমাদের তো আসলে যতই ডিপার্টমেন্টে স্টুডেন্টরা আসবে, পরবর্তী ব্যাচ আসবে, তার পরবর্তী ব্যাচ, আমাদের আসলে ম্যান পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ভবিষ্যতে আমার খুব প্ল্যান আছে আপনাদের নিয়ে, ঠিক আছে? আমাদের যে ডিপার্টমেন্টটা যদি রেডি হয়ে যায়, আমার আপনাদের নিয়ে বেশ কিছু প্ল্যান আছে, ঠিক আছে? আমাদের ল্যাবটা আমাদের দরকার, আমরা ল্যাবে কাজ করতে পারবো, আমরা ল্যাবে অনেক কিছুই করতে পারবো, ইভেন আমরা হচ্ছে মন্ত্রণালয় থেকে প্রজেক্টও নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সে প্রজেক্ট গুলো নিয়ে আমরা কাজ করবো, আপনারা কাজ করবেন। তো যাই হোক, তো ঠিক আছে তাহলে আজকে তাহলে, ও না আমি আপনাদের একটু ইয়ে দেখাতে যাচ্ছিলাম, কোর্স কিছু না পড়াইলে আবার খারাপ কথা, একটু কিছু দেখাই। আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে অপারেটিং সিস্টেম, এটাকে আমরা শর্ট ফর্মে বলি কি, ওএস, তাই না? অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমটা আসলে কি করে, যে অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার, এটাকে আমরা বলে থাকি একটা সিস্টেম সফটওয়্যার which manages computer resources, provide the environment where the application software can run in order to fulfill users demand। এই দুইটা কথা দিয়ে কিন্তু আপনার অপারেটিং সিস্টেমের সংজ্ঞাটা একেবারে মানে
ক্লিয়ার করে দিচ্ছে। অপারেটিং সিস্টেমের সংজ্ঞা আমরা এখান থেকে পাচ্ছি যে অপারেটিং সিস্টেম হলো এক প্রকার সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, এখন আমার কাছে দুইটা কথা আসলো, সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। সিস্টেম সফটওয়্যার জিনিসটা কি? তো আসেন, তার বোঝার আগে আমরা একটু এখানে একটু ফোকাস দিই, এই ডায়াগ্রামটা একটু দেখি। ডায়াগ্রামটা আপনারা কতটুকু বুঝতেছেন সেটা দেখেন। এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এটা ইউজার, মানে আমি, আপনি, আমরা। এটা হলো হার্ডওয়্যার, কম্পিউটারের যেসব হার্ডওয়্যার গুলো আছে, কম্পিউটার, এই সিপিইউ, র্যাম, প্রিন্টার, হার্ড ডিস্ক, মাউস, কিবোর্ড এবং কি স্পিকার। তো আমাদের সাথে ইন্টারাকশন হয় এই হার্ডওয়্যারের, মানে আমরা হার্ডওয়্যারকে ইউটিলাইজ করতে চাই, ব্যবহার করতে চাই। তো এই জিনিসটা ব্যবহার করার জন্য আমরা কি করি, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলাকে ব্যবহার করে থাকি, এবং এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যখন চালু হয় তখন তারা এই হার্ডওয়্যারকে ইউটিলাইজ করে। আর এই হার্ডওয়্যার এবং এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর মধ্যে ব্রিজ তৈরি করে সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, পদ্মা ব্রিজ। ঠিক আছে, কি পদ্মা ব্রিজ নাকি যমুনা ব্রিজ, কোনটা? এটা বড় হয় ভালো হয়। হ্যাঁ, তাহলে এই যে সে ব্রিজ তৈরি করে দিল। অপারেটিং সিস্টেম হচ্ছে যে এমন একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেই সফটওয়্যারটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে, অথবা আমাদের এবং হার্ডওয়্যারের মধ্যে একটা ব্রিজ তৈরি। এই ফিগার টুটা কি দেখাচ্ছে, যে অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দ্যাট উই রান টু অ্যাক্সেস দ্য হার্ডওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সে একটা ব্রিজ তৈরি করে দেয় যাতে আমরা সেই হার্ডওয়্যারকে ইউটিলাইজ করতে পারি। আমরা ডিরেক্টলি যদি হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করতাম, ওইটা নিয়ে কাজ করতাম, তাহলে আমরা কি হইতো বলুন তো, কি সমস্যা হইতো? তাহলে ইলেকট্রিসিটি শর্ট খাইতে হইতো। ঠিক আছে, ইলেকট্রিসিটি শর্ট খাইতে হইতো। তাহলে ও যেটা করে, অপারেটিং সিস্টেম ম্যানেজেস কম্পিউটার রিসোর্সেস। কম্পিউটার রিসোর্স বলতে বোঝাচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আচ্ছা, প্রোভাইডস অ্যান এনভায়রনমেন্ট where the application software can run in order to fulfill users demand. তাহলে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে আমাকে, একটা ইউজার ইন্টারফেস তৈরি করে দিচ্ছে যেখানে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হচ্ছে যেগুলো আমাদের নর্মাল আমরা কাজে ব্যবহার করি, যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে মোট কথা যত সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করেন, সেই সব সফটওয়্যার গুলো যেগুলো ইনস্টল করেন, আপনি ইনস্টল করে ব্যবহার করতে, সব সকল সফটওয়্যার গুলোই আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার গুলোর সাথে আমরা ডিরেক্টলি ইন্টারেক্ট করি না, মানে আমরা ডিরেক্টলি ওইটাকে ইনস্টল আনইনস্টল করি না, ওগুলা অলরেডি আমাদের সিস্টেমের মধ্যে থাকে। ঠিক আছে, যেমন আমি বলতে পারেন যে আহ, কি কি বলতে হয়ে গেল, যেমন এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন এই যে ওয়েব ব্রাউজার, ইমেজ ভিউয়ার, পিডিএফ রিডার, তারপর হচ্ছে আমরা যে নিজের হাতে একটা প্রোগ্রাম লিখে থাকি সেটা। আর সিস্টেম সফটওয়্যার গুলো হচ্ছে যে অপারেটিং সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার গুলা, ঠিক আছে, সেইগুলা। তাহলে এইখানে আরেকটা বিষয়, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য। ঠিক আছে, কি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখি আমরা এখান থেকে একটু নেটে দেখি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ভার্সেস সিস্টেম সফটওয়্যার, এক্সাম্পল সহ আমরা একটা দেখি। আমরা একটা লিঙ্কে যাই, এই যে গিগস ফর গিগসে যাই, এখানে ভালোভাবে সহজ ভাষায় লেখা থাকে। আচ্ছা, তো এখানে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই সিস্টেম সফটওয়্যারটা কি বলতেছে, যে ইজ এ টাইপ অফ সফটওয়্যার দ্যাট ইজ ইন্টারফেস বিটুইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড দ্য সিস্টেম। ঠিক আছে, এর ফাংশনগুলো কেমন হয়, যে মেমোরি ম্যানেজমেন্ট,
প্রসেসর ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, এই কাজগুলো করে থাকে, মানে এই ধরনের কাজ থাকে। যেমন এই যে টাইপ গুলো দেখেন, অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ প্রসেসর, এই ডিভাইস ড্রাইভার, এক্সাম্পল গুলা কিন্তু মানে দরকারি, ঠিক আছে? অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, ল্যাঙ্গুয়েজ প্রসেসর, তিনটা নাম আছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ টাইপ অফ সফটওয়্যার দ্যাট রানস অ্যাজ পার ইউজার রিকোয়েস্ট। ইউজার রিকোয়েস্ট অনুযায়ী কাজ করে। এটা কিন্তু ইউজারের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট, ইউজার ডিরেক্টলি ওকে ইনস্ট্রাকশন দেয়, কিন্তু এখানে ইউজার ডিরেক্টলি ইনস্ট্রাকশন দেয় না, ইনডিরেক্টলি ইনস্ট্রাকশন দেয়। কি বোঝা গেছে সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য? সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল যদি, অ্যাপ সফটওয়্যার এক্সাম্পল যদি দেখি, জেনারেল পারপাস সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার, ঠিক আছে? তারপর যে ইউটিলিটি সফটওয়্যার, এগুলা। আর ডিভাইস ড্রাইভার যেগুলা, সেগুলো হচ্ছে কি সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। এই লিঙ্কটাও আমি আপনাদেরকে প্রোভাইড করে দিই, এটা আপনারা গ্রুপে দিয়ে দিন। তো মানে এগুলো হচ্ছে বেসিক্যালি একটা মিনি কম্পাইলার, কোনগুলা? এই সিস্টেম সফটওয়্যার গুলো। এই যে সিস্টেম সফটওয়্যার দেখেন, মিনি কম্পাইলার কি বলা যাবে? হ্যাঁ, বলতে পারবেন। এই দেখেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার উপরে আছে, ওয়েব ব্রাউজার, স্প্রেডশিট, ওয়ার্ড প্রসেসর, কত কিছু। আর সিস্টেম সফটওয়্যার দেখেন ভিতরে এ কি করতেছে, হার্ডওয়্যারের সাথে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কানেকশন করে দিচ্ছে, ব্রিজ করে দিচ্ছে। সিস্টেম সফটওয়্যার দেখেন ইউটিলিটিস এবং কি দিচ্ছে, এই যে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, আচ্ছা সিপিইউ, র্যাম ট্যাম, এগুলাকে সব অ্যাক্সেস করার ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য, এটাও পড়বেন আপনারা, আচ্ছা, এখান থেকে পার্থক্যটা করে নেবেন। তাহলে মোটামুটি এখান থেকে আমরা পড়ছি, এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদেরকে দিলাম, আপনাদের কাজ হচ্ছে এটা দিয়ে দেওয়া আর কি, গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, এখন এরপরে আমাদের যে সিলেবাসের যে সামারি, যেগুলো আমরা কভার করব, মোটামুটি সব জায়গাতে, সব ইউনিভার্সিটিতেই সেম। আমি রাজশাহী ইউনিভার্সিটির ইয়ে ফলো করতেছি, রাজশাহী ইউনিভার্সিটি ফলো করব, আরো মানে আমার নিজস্ব কন্টেন্ট আছে সেগুলো ফলো করব, এবং রাজশাহী ইউনিভার্সিটিকে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে আগাবো, ঠিক আছে? আহ, এখান থেকে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন পড়বো, সিস্টেম স্ট্রাকচার, প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে আমরা প্রসেস কনসেপ্ট গুলো দেখবো, ট্রেড দেখবো, সিপিইউ শিডিউলিং দেখবো, প্রসেস কোঅর্ডিনেশন আছে, সেখানে সিনক্রোনাইজেশন, ডেডলক, এগুলো বুঝবো, এগুলো বিভিন্ন অ্যালগোরিদম আছে সেগুলো আমরা পড়বো তখন, ঠিক আছে? মেমোরি ম্যানেজমেন্টের বিভিন্ন অ্যালগোরিদম আছে সেগুলো পড়বো, স্টোরেজ ম্যানেজমেন্ট, এখান থেকেও মানে ফাইল সিস্টেম, তারপর হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট সিস্টেম, এগুলো পড়বো, এবং প্রোটেকশন এবং সিকিউরিটি, এগুলো নিয়ে অল্প কিছু ডিসকাস থাকলেও থাকতে পারি, ঠিক আছে? নাম্বারটা তাহলে হচ্ছে আমরা যেগুলা ইন এ শর্ট আমরা এখানে এই কোর্স থেকে জানতে পারবো: লার্ন ভেরি বেসিক থিংস অফ অপারেটিং সিস্টেম, আর বি ফ্যামিলিয়ার উইথ দ্য লিনাক্স কার্নেল বেসড ওএস ভিয়া দ্য সিস্টেম প্রোগ্রামিং ইন সি, ঠিক আছে? এখানেও সি লাগবে, এবং আপনাদের সিস্টেম প্রোগ্রামিং কার্নেল বেসড হচ্ছে যে আপনাদের অপারেটিং সিস্টেমের যে হচ্ছে উবুন্টুতে যে আমরা কাজ করি সেগুলো আমরা দেখব। হুম, হুম, হুম। আর আপনাদের যে বইটা ফলো করতে হবে, এই যে এই বইটা, ঠিক আছে? এই বইয়ের স্লাইড গুলো আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব, ঠিক আছে? এই বইয়ের যতগুলো স্লাইড আছে আমি সবগুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব। এই বইটা আপনারা ফলো করবেন, আপনারা চাইলে এই বইটা কিনে ফেলতে পারেন। আবার বলতেছি, প্রথমটা কিন্তু, ঠিক আছে? প্রথমটা খুবই পপুলার একটা বই। কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমাদের এই সিলেবাসটা কি শুধু মিডের জন্য নাকি একদম ফুল ফাইনাল পর্যন্ত এই সিলেবাসটা ফলো করা হবে? এটা তো ফাইনাল পর্যন্ত, এটা তো সবকিছু ফাইনাল পর্যন্ত। মিডে কোন পর্যন্ত থাকবে স্যার? আমি আমি এভাবে বলতে পারবো না মিডে কোন পর্যন্ত, ফাইনাল কোন পর্যন্ত। কোর্সে সব কন্টেন্ট কভার করা হবে, মিড ফাইনাল আসলে আপনাদের একটা খুব বাজে নিয়ম, আমার এটা একেবারেই পছন্দ না। মিডে যা থাকবে ফাইনালে থাকবে না, ফাইনালে যা থাকবে মিডে থাকবে না,
পুরো সিলেবাসের পরীক্ষা হওয়া উচিত। এটা অর্ধেক থাকবে, ফাইনালে সব থাকবে। জি স্যার। ঠিক আছে, কিন্তু আমার এটা একদমই একদমই পছন্দ না। ঠিক আছে, এই যে একেবারে প্রাইভেট ইউনিভার্সিটি সব নিয়ম এগুলো না থাকলেই ভালো। আপনাদের সিস্টেম চেঞ্জ হবে, ভিসি স্যারও এটা পছন্দ করে না। ভিসি স্যার এগুলো চেঞ্জ করে দেবে। খাতার বাইরে যাবে, কিন্তু খাতার বাইরে যাবে। আমি মার্ক দিচ্ছি, দেখা যাচ্ছে আমি দিচ্ছি আপনাকে 10, ঠিক আছে, তা আমি 10 দিচ্ছি, সে 10টা আপনাদের 12 হইতে পারে। অথবা দেখা যাচ্ছে যে আমি আপনাকে আহ কোনো কারণে দিছি 30-এর মধ্যে 30, দেখা যাচ্ছে ওইটা হবে 20। তো খাতা বাইরে গেলে দেখা যাচ্ছে দুজন যখন এক্সটার্নাল দেখে, তখন দেখা যাচ্ছে ওই খাতাটা আরো বেশি, ওই রেজাল্ট আরো বেশি প্রায়োরিটি পাবে। তো খাতাটা আসলে অনেক তখন রেজাল্ট দিতে দেরি হয়, যেমন এখন যেমন আপনাদের 30 তারিখের মধ্যে রেজাল্ট দিতে পারতেছে, তখন হয়তো আপনাকে সামনে পরের মাসের 30 তারিখে রেজাল্ট দিতে পারবে না যেমন আমার কাছে যেমন আসে, আমি 3-4টা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেকেন্ড এক্সামিনার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী, ঠিক আছে, ওদের সবার খাতা আমার কাছে আসে। আর আমি যখন রেজাল্টটা সাবমিট করবো তাদের কাছে, তখনই তাদের রেজাল্টটা পাবলিশড হবে তো তখন আমাদেরকে তো তাই হবে, তারা যখন আমাকে দিবে তখন আমাদের হচ্ছে পাবলিশড হবে, তখন আমাদের একটু ওয়েট করতে হবে তাদের জন্য। ঠিক আছে, আর স্যাররা তো এমনি ব্যস্ত থাকে, অনেক কাজ শিক্ষকদের। সুতরাং তখন আর তো প্রেশারও দেওয়া যায় না যে আমার কাজটা তাড়াতাড়ি করে দেবে। স্যার সেকেন্ড এক্সামিনার এটা কি স্যার ইউজিসি থেকে ঠিক করে দেয়? এই সেকেন্ড এক্সামিনের নিয়মটা এইটা অবশ্যই এটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটিগুলোর উপরে। ইউনিভার্সিটিগুলো তো অটোনোমাস, সে চাইলে করতে পারে, সে না চাইলে নাও করতে পারে, কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা হওয়া উচিত। মানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় যদি 10-20 বছর পার করে, তারপর আর দরকার হয় না, কারণ সে বিশ্ববিদ্যালয় ম্যাচিউর হয়ে গেছে। তা আমরা তো এতদিন পার করি নাই। না, আমরা কি সবাই কি ওয়েল ম্যাচিউর? কি মনে হয় আপনার? আমাদের সাথে যত কোলাবোরেশন থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের, যত বেশি কোলাবোরেশন থাকবে, অন্য বিশ্ববিদ্যালয় বলতে যে আমার একটা বিশ্ববিদ্যালয়কে ফলো করবে এমন না, মাল্টিপল বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোলাবোরেশন থাকতে হবে। তাহলে আমাদের কি হবে, আমরা তত বেশি ম্যাচিওর হবে, তত বেশি আমাদের ডিপার্টমেন্ট বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, তত বেশি ম্যাচিওর হবে। ঠিক আছে। স্যার কোলাবোরেশন গুলো সিকিউরিটির সাথে করলে ভালো হয় স্যার, কারণ আমাদেরটাও তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। হুম। হ্যাঁ, তা তো অবশ্যই স্যার তা অনেক তো অবশ্যই। ইউনিভার্সিটি এখন হচ্ছে আবার ডাটা সায়েন্স খুলতেছে, নতুন ডিপার্টমেন্ট বিউপি, তারপর জাস্ট হুম এগুলাতে খুলবে সামনে শুনতেছি। হুম 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 যশোরের সাথে আমার ভালো একটা কানেক্টিভিটি আছে। যশোর খুলে তো যশোর খুবই ভালো। অলরেডি খুলে ফেলছে স্যার, ডেটা সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স মেবি 20 জন নিয়ে আমাদের সেকেন্ড ব্যাচের সাথে। ও, তো ভালো, তো খুব ভালো, আপনারা শিক্ষক হিসেবে ওখানে যাবেন। ঠিক আছে, ডুয়েটেও আপনারা স্যার ওখানে শিক্ষক। খুলবে, স্যার ডুয়েটে ইনস্টিটিউশন করবে হয়তো ডেটা সায়েন্স হ্যাঁ, নিয়ে। যাবেন, দুইটা ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট হেড আমার খুবই কাছের মানুষ, ঠিক আছে, আমার খুব, মানে কি বলবো, যে ভালো মানুষ এবং আমার কাছের পরিচিত আমার। ঠিক আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, সেখানেও মানে সব আমাদেরই সব হচ্ছে, মানে ভাই বেদরা সব। ঠিক আছে, আমাদের সব পরিচিতরা সবাই। কিন্তু ভালো হবে তো, আপনাদের এইসব জায়গা জায়গা হলে তো আপনাদের জন্য ভালো। ঠিক আছে, আমরা কোলাবোরেশন করবো ওখানে খুললে আপনারা যাবেন ওখানে শিক্ষক হয়ে তো ঠিক আছে, তাহলে ওকে, আপনারা ভালো করেন। ঠিক আছে, আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, আপনারা হচ্ছে কোনো একটা স্কিল গ্রো করেন নিজের মধ্যে। ঠিক আছে, কিছু একটা শেখেন, নতুন কোনো কিছু, মানে নতুন একটা, যে কোনো একটা বিষয়ে স্পেশালাইজড হন, মানে স্পেশালিস্ট হন। অনেক কিছু যে আপনি পারতে হবে তা না। এই বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো তো আপনার এমনি ক্লাসে হয়ে যাবে, এটা নিয়ে এত পড়ে থাকার কিছু নেই। নতুন কোনো একটা জায়গায় আপনি নিজেকে মানে ওয়েল স্কিল্ড বানান। সেটা যদি করতে পারেন, আপনার আর কারোর উপর ডিপেন্ডেন্সি রাখতে হবে না। ঠিক আছে, আর সব সময় কোয়ালিটির উপর ফোকাস দেবেন, স্ট্যান্ডার্ড যা করবেন স্ট্যান্ডার্ড ভাবে করবেন। ওই খারাপ করার চাইতে না করা ভালো। ঠিক আছে, তো ঠিক আছে, অনেক কথা বললাম, অল্প পড়াশোনাও করলাম নাকি তো নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে। এই সপ্তাহ তো আপনার অনলাইনেই চলবে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।
কথা হবে আপনার সাথে। ওকে, তো একটু ওয়ালাইকুম স্যার। অ্যাটেন্ডেন্সটা নিছে নাকি ইরফান? অ্যাটেন্ডেন্স না স্যার, নেওয়া হয়নি স্যার। নেন নেন, তাতে নেন, তাতে নেন। এই ইয়েগুলো নেন, স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেন, নিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠান। পাঠায় যে কজন অ্যাবসেন্ট আছে, যে রোলগুলো নেই, শুধু সেই রোলটা জাস্ট আমাকে লিখে দিন। ঠিক আছে? জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নেন, এখানে যে কজন আছে, আমি 32 জন দেখতে পাচ্ছি। আপনাদের কি 33 জন মতো? ও না, আপনাদের 33 না, সেকেন্ড ব্যাচের। সুন্দরভাবে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলেন, একটু স্ক্রিনশট নেন। আপনি ওই কাজ শেষ করতে থাকেন, আমি আপনাদের রিসোর্সটা একটু পাঠাই। এই লিস্টের মধ্যে যে আইডি গুলো নেই, সেই আইডি গুলো জাস্ট আমাকে দিলে হচ্ছে। ঠিক আছে? স্যার যে আইডি গুলো নাই ওগুলো স্যার আপনাকে কিছুক্ষণ পর পাঠাচ্ছি। ওই শেয়ারিং অফ হয়েছে তো? জি স্যার। ওইটা আমাকে গ্রুপেই দিয়ে দেন, সবাই করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।